আসসালামু আলাইকুম। মাত্র ১.৫ মাসের মধ্যে সরকারের খুবই গুরুত্বপূর্ণ ২-৩টি জায়গায় মারাত্মক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রথমটি যদি আমরা বলি, তা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মতন, এবং এর সাথে বোধহয় আরও ২-৪টি মন্ত্রণালয় আছে একেবারে লেস ইম্পর্টেন্ট সেই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দেওয়া। কিন্তু আমরা অনেকেই মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্যতম ব্যক্তি ছিলেন, এবং তাকে যে কারণে সরিয়ে দেওয়া হয়েছে, যেটি মনে করা হয়, ধারণা করা হয়, সেটিও কম বেশি কম গুরুত্বপূর্ণ নয়। তিনি রাজনৈতিক দল সম্পর্কে বা আওয়ামী লীগ সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন, এবং ধারণা করা হয় যে ছাত্রদের চাপে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি এটি সত্যিই হয়ে থাকে, অবশ্যই খুবই আপত্তিকর। আর নতুন যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সংবিধান সংস্কার সহ নির্বাচন কমিশন, দুদক, এরকম ৬টি বিষয় সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করা হয়েছিল। সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন, তার প্রধান করা হয়েছিল ডক্টর শাহদিন মালিক। মাত্র এক সপ্তাহের মধ্যে তার নাম ঘোষণা করা হলো। গত ১১ই সেপ্টেম্বর আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেই ভাষণেই ৬ কমিশনের প্রধানের নাম ছিল। ১১ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর আমরা দেখলাম প্রজ্ঞাপন জারি করা হলো সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান থেকে ডক্টর শাহদিন মালিককে সরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির অধ্যাপক, সরকার ও রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ আলী রিয়াজকে প্রধান করা হলো। কেন করা হলো? এর নেপথ্যের কারণটি কী? এটি নিয়ে এখন তুমুল আলোচনা চলছে, মানুষের কৌতূহলের সৃষ্টি হয়েছে, বিতর্ক চলছে। অনেকে বলছেন যে রাজনৈতিক চাপের কারণে ডক্টর শাহদিন মালিক সরে দাঁড়িয়েছেন। কেমন সেই রাজনৈতিক চাপ? মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিন আগে বলেছেন, ২-৩ দিন আগে, যে সংবিধান সংস্কার করবে পার্লামেন্ট, নির্বাচিত সংসদ। সংবিধান কেন এখন সংস্কার করতে হবে? এবং বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য আসার কারণে নাকি ডক্টর শাহদিন মালিক বিব্রত বোধ করেছেন, এই জন্য তিনি নিজ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। আমার কাছে সেটি মনে হয় না। এর নেপথ্যে আরও বড় কারণ রয়েছে, অনেক বড় কারণ। সেটি হচ্ছে এখন যে কমিশনগুলো গঠিত হয়েছে এবং যেসব বিষয় সংস্কারের কাজ শুরু হতে যাচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ তো নিঃসন্দেহে সংবিধান সংস্কার কিংবা সংবিধান পরিবর্তন, পুনর্লিখন, অথবা ৭২ সংবিধান যে অবস্থায় আছে সেটি ঠিক রেখে এর অধীনে যে প্রাতিষ্ঠানিক বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কীভাবে কাজ করতে পারে সেইগুলোর সংস্কার। ৩ ধরনের প্রস্তাব আছে। এই জায়গাটিতে সম্ভবত মতবিরোধের কারণে ডক্টর শাহদিন মালিক সরে দাঁড়িয়েছেন। আমি বিষয়টি পরে ব্যাখ্যা করছি, তার আগে বলে নিই, ৬টি কমিশনের প্রধানের নাম যখন ঘোষণা করা হলো, আমার মতো অনেকেই মনে করেন যে তাদের সাথে আগে থেকে কোনো ধরনের পরামর্শ করা হয়নি কিংবা প্রস্তাব করা হয়নি। এটি সরকারের পক্ষ থেকে নিজ থেকেই এই নামগুলো ঘোষণা করা হয়েছে। যদি সেটি হয়ে থাকে তাহলে অবশ্যই তর্ক থেকে যেতে পারে। তার কারণ আমরা জানি যে ৬ প্রধানের সঙ্গে যখন গণমাধ্যমের পক্ষ থেকে, বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, তাদের অনেকেই বলেছেন যে আমরা তো কেবল শুনলাম, আমরা জানি না, পরে মন্তব্য করব। এর মধ্যে একজন শাহদিন মালিক, তার কাছে বিবিসির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি, অথবা তিনি কোনো প্রকার মন্তব্য করেননি। এরকম আরও অনেকে আছেন। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে সংবিধান সংশোধন হবে নাকি পরিবর্তন হবে, নাকি এইগুলো বাদ দিয়ে গঠনতন্ত্র হবে। যেমন গঠনতন্ত্রের কথা বলেন চিন্তাবিদ ফরাদ মজহার, তিনি বলেন যে সংবিধানের কোনো প্রয়োজন নেই, ৭২-এর সংবিধান তো নয়, তিনি বলেন যে একটা গঠনতন্ত্র প্রয়োজন। আবার শাহদিন মালিকের বক্তব্য না পাওয়া গেলেও যেদিন তার নাম ঘোষণা করা হলো তার ২ দিন আগেই বিবিসিতে তার আরও একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সেখানে তিনি বলেছেন, তিনি যে কথাগুলো বলেছেন আমি একটু শোনাই, যে তিনি বলেছেন
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যা যা দরকার তা বর্তমান সংবিধানেই আছে। বিদ্যমান সংবিধান দিয়েই চাইলেই সংকটের সমাধান সম্ভব। বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। এখন অনেকে সংস্কারের কথা বলেন, কিন্তু আমার প্রশ্ন, এই সংবিধানের যে ধারাগুলো আছে সেটাতে আসলে অসুবিধা কোথায় সেটা তো জানতে হবে। তিনি আরও বলেছিলেন, যারা সংস্কারের কথা বলছে তারা কোনটা সংস্কার চায় সেটা স্পষ্ট করে বলেননি। অর্থাৎ তিনি সংস্কারের পক্ষে নন, পরিবর্তন তো নয়, সংস্কারের পক্ষেও নয় বর্তমান সংবিধানের। যদি কোথাও স্পেসিফিক্যালি পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হয় তিনি আলাপ আলোচনার কথা বলেছেন। তিনি যে একেবারে সংস্কার করতে চান না তা নয়। আর বিপরীতে যাকে এখন প্রধানের দায়িত্ব দেওয়া হলো কমিশনের, অধ্যাপক আলী রিয়াজ, তিনি গত 31শে আগস্ট অর্থাৎ বলা যায় 15-20 দিন আগে রাজধানীতে একটি সংলাপে বলছিলেন, গণতন্ত্র, সংবিধান এবং নির্বাচনী সার্চ কমিটি নিয়ে তিনি নানান বিষয়ে কথা বলছিলেন এবং সেখানে তিনি বলছেন যে সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই। সংবিধান সংশোধনের পক্ষে আমি না, এটি সংশোধন কোনো কাজে আসবে না, এটি পুনর্লিখন ছাড়া কোনো উপায় নেই, কারণ সংবিধানের 7 অনুচ্ছেদের ক ধারায় এমন কিছু জিনিস আনা হয়েছে যেটি সংশোধন করার উপায় নেই। অর্থাৎ তিনি পুরোপুরি পরিবর্তনের পক্ষে, পুনর্লিখনের পক্ষে। এখানেই হচ্ছে ডক্টর শাহদিন মালিক আর ডক্টর আলী রিয়াজের মধ্যে বেসিক পার্থক্য, এবং এই বেসিক পার্থক্যের কারণেই সম্ভবত ডক্টর শাহদিন মালিকের নাম বাদ দেওয়া হয়েছে, অথবা তিনিও মনে করেছেন যে এখন সরকার তো চাইছে সংবিধান সংস্কারের, অথবা অনেকে যে দাবিগুলো উচ্চারিত করছেন যে পুনর্লিখনের, একেবারে বাদ দিয়ে দেওয়ার 72-এর সংবিধানের, তার সঙ্গে তিনি একমত হতে পারেননি। এ কারণেই তিনি সসম্মানে সম্ভবত অপারগতা প্রকাশ করেছেন। যদিও সরকারের উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তিনি তার পেশাগত কাজের কারণে এটি নিতে অপারগতা প্রকাশ করেছেন, কিন্তু আমি যেটা মনে করি সম্ভবত সেটিই হওয়ার সম্ভাবনা। এবার 7-এর ক অনুচ্ছেদে কি আছে, যেটি অধ্যাপক আলী রিয়াজ বলছিলেন, 7-এর ক অনুচ্ছেদে কথাগুলো এরকম যে সংবিধানের কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধানের বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা তা করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তার সর্বোচ্চ শাস্তি হবে। এবং আরও অনেক কিছু এখানে আছে, আপনারা সংবিধানের 7-এর ক অনুচ্ছেদ খুলে দেখতে পারেন। এটা তো আছে, কিন্তু এখানে তো বলা নেই যে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, মানে সংশোধন বা সংস্কার করা যাবে না, তা তো নয়। গণপরিষদ গঠনের মাধ্যমে সেটি তো যে কোনো সময় সম্ভব। হয়েছে না 18-20 বার তো সংবিধান সংশোধন হয়েছে, সমস্যা কি? কোনো সমস্যা হয়েছে? কাউকে সর্বোচ্চ শাস্তির আওতায় আসতে হয়েছে? না। তাহলে এই বিতর্ক কেন? কেন এই অনুচ্ছেদের এই ব্যাখ্যা করা হচ্ছে? এটি সম্ভবত যারা সংবিধান পুনর্লিখনের পক্ষে তারাই বলতে পারবেন। এবং সর্বশেষ যে কারণটি আমি বলছি, বা আমার যে যুক্তি ডক্টর শাহদিন মালিক না থাকার কারণ, তা সম্ভবত ওইটি। এবং ছাত্ররাও তো সংবিধান পরিবর্তনের পক্ষে, পুরোপুরি ছুঁড়ে ফেলতে চায়। তারা বলছে 72-এর উত্তরাধিকারী, 71-এর উত্তরাধিকারী হিসেবে আমরা সংবিধান নেব, নাকি 24-এর উত্তরাধিকারী হিসেবে আমরা নতুন কোনো সংবিধান নেব? খুব স্পর্শকাতর প্রশ্ন। এবং 71কে এখানে আনা, কথায় কথায় 71কে এক্সাম্পল করা কোনোভাবেই ঠিক না। যাই হোক, সব মিলিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের ভেবে দেখা দরকার যে আসলে আমরা সংস্কারের কোন পর্যায়ে যেতে চাচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।